বিসমিল্লাহির রহমানির রহিম। বলো, ওই সেক্টরটা নিয়েই আছে ধর্মকর্ম। আমি কট্টরপন্থী ধার্মিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো যেহেতু স্ট্যান্ড আপ কমেডি করি, তার সাথে প্যারোডিটা আর কি ভালোভাবে প্যারোডির মাধ্যমে কিছু বিপ্লব, বিদ্রোহ, প্রতিবাদের কথাগুলো বলা যায় আর কি। আমি তো ছোট থেকেই কোরআন পড়তে জানি এবং ওইভাবে আবার চেষ্টা করি। মানে আমি যা দেখি, ভালো কিছু যেটাই আমি দেখি সেটাকে আমি রপ্ত করার চেষ্টা করি। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে, তার নেতৃত্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে। ওভার স্যার। ঠিক আছে, লোক পাঠাচ্ছি, ওখানে থাকো, পিক আপ পাঠাই দিচ্ছি। সবাই লোকেশন অ্যালার্ট, ক্লিয়ার। আলফা 1 ক্লিয়ার। ইয়েস স্যার, ক্লিয়ার। জয়পুরহাট, বগুড়া, রাজশাহী, সিরাজগঞ্জ, পাবনা। প্রিয় দর্শক, রাইজিং স্টারের আরও একটি এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি হাসনাত জুবায়ের। আমাদের আজকের পর্বটা আমরা একটু বিশেষভাবে সাজানোর চেষ্টা করেছি। আমরা সাধারণত যারা অভিনয় শিল্পী বা সঙ্গীত শিল্পী তাদেরকে নিয়ে আড্ডা দেই। আজকে আমার সাথে যিনি আছেন তিনি একজন সঙ্গীত শিল্পী, কিন্তু তার সাথে তার আরও একটি পরিচয় রয়েছে। তিনি একজন বাচিক শিল্পী বলা যেতে পারে। তিনি খুব চমৎকার মিমিক্রি করতে পারেন। তিনি মানে গলা নিয়ে, কণ্ঠ নিয়ে, ভয়েস নিয়ে নানা রকম এক্সপেরিমেন্ট করতে পছন্দ করেন। হ্যাঁ দর্শক, আজ আমার সাথে রয়েছেন আমাদের সকলের পছন্দের একজন মানুষ, তানভীর সরকার। তানভীর ভাই, আপনাকে রাইজিং স্টারে স্বাগত। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনার সাথে অনেকদিন ধরে কথা হচ্ছিল, আমরা একসাথে বসবো, আড্ডা দিব, কিন্তু টাইমটা মিলছিল না। আপনি সম্ভবত ঢাকার বাইরে থাকেন, ঢাকায় এসেছেন অনেকদিন পরে এসেছি ঢাকায়। আচ্ছা, আমি একটু আপনার ছোটবেলাটা জানতে চাই। আসলে আপনার ছোটবেলা সম্ভবত নওগাঁতে বেড়ে ওঠা, আপনার জন্ম। আমার নানি বাড়িতে নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার শিববাটি গ্রামে, আলমপুর ইউনিয়নের। তো আমার আব্বার চাকরি সূত্রে ধামরাটে থাকা, তিনি আরবি প্রভাষক, এবং সেই সুবাদে নানি বাড়িতেই থাকা আর কি। সেখানে গ্রামে বেড়ে ওঠা, আর অনেক ছোটবেলার মানে কী বলবো, দুষ্টু আর কি। মানে হ্যাঁ, সেটা হ্যাঁ, এটাই ছিলাম। আর ছোটোবেলাটা কাটছে প্রচণ্ড, মানে খুব রেস্ট্রিকশনের মধ্যে। খেলাধুলাও খুব মানে মাপ করা টাইম, আর বেশিরভাগ টাইম পড়াশোনা এবং বাবা মায়ের খুব কট্টর আদর এবং শাসনে বড় হওয়া। মূল টার্গেট শুধু পড়াশোনাই, আর এর মাঝেই আমার এই দুষ্টামিগুলা মূলত। আমি যা করি এগুলো খেলার মধ্যে। মাদ্রাসা থেকেই শুরু, মাদ্রাসা থেকেই শেষ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার বাবা যেহেতু আরবি প্রভাষক ছিলেন, সেই সুবাদে আসলে আপনার মাদ্রাসায় পড়া। তো মাদ্রাসায় যারা পড়ে সাধারণত তারা দেখি যে আমরা হচ্ছে যে ধর্মকর্ম কিংবা হচ্ছে এই সেক্টরটাতেই থাকে। আসলে সেই জায়গা থেকে আপনি আসলে একজন বাচিক শিল্পী কিংবা একজন কণ্ঠশিল্পী হয়ে ওঠেন কিভাবে? আমিও মূলত ওই মানে কি বলো, ওই সেক্টরটা নিয়েই আছি ধর্মকর্ম। আমি কট্টরপন্থী ধার্মিক, প্লাস এর সাথে আমার ভিতরে যে জিনিসগুলা আমি ছোট থেকে উপলব্ধি করেছি, আমি যেটা পারি সেটাকেও সেই অনুযায়ী আমি প্রবাহিত করার চেষ্টা করি, এবং সেটা একটা সঠিক ওয়েতে, যেন আমার ভিতরে যেই যা আছে আর কি, আমি যা জানি শিখি, এটা আমি চেষ্টা করি যেন ভালো কাজের উপদেশ দিতে পারি এই কাজগুলোর মাধ্যমে, এবং খারাপ কাজ থেকে যেন মানুষকে নিষেধ করতে পারি। আমি এই কাজটা করে থাকি আর কি। এখন অনেকেই যারা ধার্মিক, অনেক বড় বড় বক্তা আপনি দেখবেন, কেউ এই ওয়াজ করতে করতে গান গাচ্ছে, মানে তার ভিতরে গান আছে কিন্তু ওয়াজের মাহফিলে গাচ্ছে, সমালোচনা আলোচনা সবই হয়। তো আমি গানের পার্টটা আলাদা করছি, আমার জোকসের পার্টটা আলাদা করছি, এবং আমার যে ধর্মীয় যে ব্যাপারটা, এটার পার্টটাও আমার আলাদা করা আছে। কিন্তু এটা এইভাবে সোশ্যাল মিডিয়াতে আসে না। কিন্তু আমি ধার্মিক, আমি পালন করি, এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না যে আমি জীবনে যেটা শিক্ষা গ্রহণ করেছি শুরু থেকে শেষ পর্যন্ত, সেটা ধর্মীয় শিক্ষায়। আর আমি মনে করি আমার যতটুকু জনপ্রিয়তা বা আমার এই যে
মানে অনেকেই বলে না যে আপনি কিভাবে শিখলেন, কিভাবে জানলেন, বা এতটা বিখ্যাত কিভাবে হলেন। তো এটার পিছনে অনেক গল্প বলে, এই কারণে হয়েছে, এই কারণে হয়েছে, এই কারণে হয়েছে, বিভিন্ন কারণ বলে। তো আমি একটা কারণই বলতে পারি, যেটা আমার বিশ্বাস এবং আমি এটাই মানি, যে আমি মুসলিম, আমার কিছু কর্তব্য রয়েছে, আমার ধর্মগ্রন্থ রয়েছে, আমার কি জানতে হবে, শিক্ষা কি করতে হবে আমার জীবদ্দশায়, সেটাও আমার রব আমাকে বলে দিয়েছেন পবিত্র কোরআনে। তো এই কোরআনের যে এলমটা, এটা আমি গ্রহণ করেছি এবং আমার ভেতরে আছে। শুধু এই একটি কারণে আমি এত কিছু পারি, এর বাইরে আর অন্য কোনো প্রশ্ন নেই। শুধু এই একটি কারণে আমি সব কিছু পারি, এবং আমার জনপ্রিয়তা বলেন বা মানুষের ভালোবাসা বলেন, শুধু এই একটি কারণেই, আমি এটাই মনে করি। আপনি তো খুব ভালো গান করেন, আপনার কণ্ঠ তো খুবই অসাধারণ, কিন্তু আপনি আসলে মানে প্যারোডি গানগুলো বেশি কেন করেন? আসলে আপনার মৌলিক গানের থেকে বোধহয় প্যারোডি গানের সংখ্যাই বেশি। আর এটা হ্যাঁ, প্যারোডি গান আসলে মানে খুব বেশি না, হয় কি, এটা হচ্ছে ফেসবুকে মানে ভাইরাল হয়েছে আপনার প্যারোডি গুলো। হ্যাঁ, প্যারোডিগুলো এইগুলো মানে ছোট ছোট ক্লিপ, মানে এটা একটা ফান, ওই প্যারোডি তৈরি করে দেওয়া হয়। তো যেহেতু স্ট্যান্ড আপ কমেডি করি, তার সাথে প্যারোডিটা আর কি ভালোভাবে প্যারোডির মাধ্যমে কিছু বিপ্লব, বিদ্রোহ, প্রতিবাদের কথাগুলো বলা যায় আর কি। তো আমার কথা হচ্ছে, গান অনেক করি আমরা। আমি বিশেষ করে ওই যে প্রেম প্রীতি এই টাইপসের গান করি না, আমি একটু আধ্যাত্মিক গান, সুফি, এগুলা করার চেষ্টা করি। তো এই বিষয়ে সবাই জানে, মানুষ আধ্যাত্মিক সুফিজমের প্রতি সবার দুর্বলতা আছে, কিন্তু সমাজের যে বিষয়গুলো ভালো খারাপ, এগুলো প্যারোডি ছাড়া মানে ওইভাবে ফুটিয়ে তোলা যায় না। তো যখন ওই সাইডটাতে একটু করি যে আমাকে এটা একটু কিভাবে তুলে ধরা যায়, এই কারণে মাঝে মধ্যে কিছু প্যারোডি করা আর কি। আর আরেকটা বিষয়, আমি গানের শিল্পী মূলত না, এটাও ওয়ান কাইন্ডস অফ মানে পার্ট অফ মিমিক্রি। গান তো অনেক কঠিন জিনিস, অনেক সাধনার জিনিস, আমি শিল্পী বলবো না। এই ব্যাপারে একটু জানতে চাই, আসলে আপনি অনেক কিছুই পারেন, যেমন আপনি একজন খুব ভালো লিখতে পারেন, আপনি খুব ভালো হচ্ছে স্ট্যান্ড আপ কমেডি করতে পারেন, আপনি খুব ভালো গান করতে পারেন, প্যারোডি করতে পারেন, মিমিক্রি করতে পারেন। এত এত কিছু আসলে আপনি নিজের মধ্যে আয়ত্ত করলেন কিভাবে? মানে জাস্ট চর্চা নাকি গড গিফটেড, কোনটা? এটা গড গিফটেডই। তার মধ্যে যে আমার যে চর্চা, মানে আমার যে একটা আগ্রহ, এটাই সর্বপ্রথম। ছোটোবেলা থেকে আমি যেটা দেখি সেটাই আসলে চেষ্টা করি। বা গান শুনলাম, রেডিওতে আজান শুনি কারি ওবায়দুল্লাহর, তারপরে তেলাওয়াত শুনি, তারপরে রমজান মাসে 30 পারা যে এই হাদার পড়া হয়, এটা শুনি। এবং আমি তো ছোট থেকেই কোরআন পড়তে জানি, এবং ওইভাবে আবার চেষ্টা করি। মানে আমি যা দেখি, ভালো কিছু যেটাই আমি দেখি সেটাকে আমি রপ্ত করার চেষ্টা করি, এবং আল্লাহ আমাকে সেটা দিয়ে দেন। আর সব কথার মূল কথা, ওই যে প্রথম আমার কণ্ঠে যেই সুরটা আমি ধরেছি, সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত, তারপর আজান। তো আমার বিশ্বাস, যে কোনো একটা মানুষ যার কণ্ঠে সুর আছে, যদি সে কোরআনের তেলাওয়াত এবং আজান এই দুইটাকে যদি কণ্ঠে রপ্ত করতে পারে, তাহলে ওই কণ্ঠে পৃথিবীর প্রত্যেকটি টিউন রপ্ত হবে। তানভীর ভাই, আমরা একটু আপনার কণ্ঠে আজান এবং কোরআন তেলাওয়াত শুনতে চাই। আমি নিজেও অনেকবার শুনেছি, আমার কাছে খুব, বিশেষ করে আজান, সম্ভবত কিছুদিন আগে একটা আজান আপনি সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছেন, আমার কাছে খুবই চমৎকার লেগেছে, আমি খুব মুগ্ধ হয়ে কয়েকবার শুনেছি। মাশাআল্লাহ। আমি মানে খুব একটা পারদর্শী না, মানে আমি শিখেছি আর কি, ছোটবেলায় শিখে না, মানে এই টিউনগুলো চেষ্টা করে যখন হয়েছে শিখেছি। তো তাই বলে যে আমি খুব ভালো আজান দিতে পারি এবং খুব ভালো তেলাওয়াত করতে পারি কারি, আসলে তা না, মানে চেষ্টার কথা বলছি। আর আজকে এখন আমি জানি না, আমার মানে ভয়েসের অবস্থা এত পরিমাণ খারাপ, আপনিও বুঝতে পারছেন। হ্যাঁ, দর্শক সেটা কি এখনই শোনাবো নাকি? ভুল ত্রুটি ক্ষমা করবেন। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى وللآخرة خير لك
لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم খুবই চমৎকার, আমি একদম মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম যে শুকরান। এত সুন্দর করে একজন মানে তেলাওয়াত করতে পারে। শুকরান। তানভীর ভাই আসলে এটা সত্যি মানে গড গিফটেড আমার মনে হয় আসলে। আসলে মাদ্রাসার ছাত্র, আর তার মধ্যে আমার আব্বা তিনিও মাদ্রাসার একজন শিক্ষক ছিলেন। শিক্ষক, তো সেই সুবাদে এটা মানে প্রথম অবস্থায় আমাদের জানতে হবে, এটাই তো হলো মাস এটা এটা আসলে আমি একটু আপনার কণ্ঠে আজান শুনতে চাই। আজান। আচ্ছা, এটা সো টাফ হয়ে যাবে আজকে, আমি জানি না। একটু শুনি। তো এটা ছোটবেলায় আমার খুব রেডিও শোনার অভ্যাস ছিল, এবং রেডিওতে আমি 5 ওয়াক্ত আজানের সময়টা আমি যেখানেই থাকি না কেন খেলতে খেলতে আমি দৌড়ে আসতাম এবং রেডিও অন করে আজানটা শুনতাম আমি। এটা আমার নেশা, প্রত্যেক দিনের আমার এটা। এমনকি আমি মাদ্রাসায় যখন, আমার তো পড়াশোনা করি মাদ্রাসায়, দুপুরবেলা থাকি, তো মাদ্রাসার পাশে যে দোকান, আমি দোকানে যাই, ঠিক ওই আজানের সময় আমি ওকে বলতাম ওই রেডিও স্টার্ট দিচ্ছে, সে রেডিও অন করতে, আমি আজান শুনে আবার ক্লাসে চলে যেতাম। সেখান থেকে মানে খুব প্রিয় এই যে সুমধুর, এটা তো সবার মানে সম্মোহনের মতো এই ধ্বনিটা আসলে। আমার ভয়েসের অবস্থা খুব খারাপ, বুঝতে জানি না। পারছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله এই পর্যন্তই। ওকে, ধন্যবাদ আপনাকে। শুকরান। তানভীর ভাই, আমরা অনেকবার শুনেছি যে আপনি আসলে কিছু একজন বিপ্লবী, আসলে শুধুমাত্র একজন শিল্পী না, আপনি একজন বিপ্লবী। আপনার মানে আন্দোলন, বিশেষ করে জুলাই আন্দোলন নিয়েও আপনার কিছু ঘটনা আছে, আপনার সাথে একটু জানতে চাই আসলে সেই সময়টা বা সেই মুহূর্তগুলো। আসলে আমি আমি তার আগে একটা জিনিস অ্যাড করিনি, আপনাকে সম্ভবত হচ্ছে আওয়ামী লীগ সরকারের আমলে আপনাকে জঙ্গি তালিকায় সম্ভবত আপনার নাম তোলা হয়েছিল, বা আপনাকে জঙ্গি বানানো হয়েছিল, এরকম কিছু একটা শুনেছিলাম আমরা। আমাকে জঙ্গি বানানো হয় নাই। আসলে বিষয়টা হয়েছিল কি, ওই সময় যেটা হয়েছিল, ওই যখন জঙ্গি হামলা বা এই টাইপসের একটা ঘটনা ঘটে, তখন বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন যারা অনুপস্থিত ছিল, ক্লাস করে নাই, তাদের একটা লিস্ট করা হয়েছিল যে আসলে এরা কোথায়, মানে এরা দীর্ঘদিন তারা নাই, এরকম একটা সন্দেহভাজন, যে তাদের ভেরিফিকেশন করা হোক। তো সেই সুবাদে আমি আমার ডিপার্টমেন্টে তো দীর্ঘদিন যাই নাই, আমি তো সেকেন্ড ইয়ার বা মানে আরবি সাহিত্য ডিপার্টমেন্ট, আমি তো মোটামুটি অ্যাবসেন্স পুরাটাই। আচ্ছা, আপনার ইউনিভার্সিটি কোনটা ছিল? রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়।
তো সেক্ষেত্রে তানভীরুল হুদা এটা হচ্ছে আমার নাম। হুম। তো এখানে তো তানভীরুল হুদা লেখা আছে, কারণ তানভীর সরকার, এটা তো আর বুঝতে পারছে না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবির বা এইটা একটা বেশি ছিল একটা সময়। এইরকম একটা ট্যাগ বেশি বেশি ছিল, ছিল। আর তার মধ্যে আমি মাদ্রাসার ছাত্র, হুম হুম আবার আমার ডিপার্টমেন্ট আরবি সাহিত্য। তখন স্বাভাবিকভাবে আমাকে এই বিষয়ে ট্যাগ দেওয়া বা সন্দেহ করা, এটা সবার আগে নিঃসন্দেহে সন্দেহ হুম। করা স্বাভাবিক। হ্যাঁ, যে নিঃসন্দেহে সন্দেহ করবে যে, বাট আমি সেই ছোট থেকেই সকল গণ্ডির বাইরে। হুম। আমি শুধু কালচারাল অ্যাক্টিভিটিস নিয়ে আমার টার্গেট ছিল, কালচারাল। হুম। আর মাদ্রাসা মানেই শিবির, এটা একটা সময় ছিল তখন। কিন্তু আমি এসব গণ্ডির মধ্যে না, আমার টার্গেটটাই ছিল অন্যরকম। তবে আমাকে সবাই ভালোবাসতেন, স্নেহ করতেন, স্নেহ করেছেন, এবং সকলের স্নেহ আদরে আমি বড় হয়েছি। তো এখন এই কারণে ওই একটা লিস্ট তৈরি করা হয়। তারপরে আমি যখন ক্যাম্পাসে গেলাম, ঠিক আছে, ভর্তি আবার ওই যাদের দীর্ঘদিন অ্যাবসেন্স, ভর্তি বাতিল করতে হয়েছিল, আবার অ্যাপ্লিকেশন করে ভর্তি বাতিল করাই দিয়েছি, ঝামেলা শেষ। তার মানে যে জঙ্গি বা জঙ্গি লিস্টে তা না, দীর্ঘদিন অ্যাবসেন্স থাকার কারণে যে দেখছে এরা কেন নেই, মানে এরকমই একটা ব্যাপার ছিল। হ্যাঁ, যে যারা দীর্ঘদিন অ্যাবসেন্স ছিল তাদেরকে বের করে দেখা যাচ্ছে যে জঙ্গি ট্রেনিং করতেছে তারা, এরকম একটা ব্যাপার। তো সেই কারণে একটা উদ্যোগ নিয়েছিল। তো আল্লাহর রহমতে আমার কোনো সমস্যা হয় নাই, আল্লাহ এরকম কোনো বিপদে আমাকে ফেলেন নাই। আর জুলাই আন্দোলন বা ছাত্র আন্দোলন নিয়ে একটা জানতে চাই আসলে 24 ছাত্র আন্দোলনের বিষয়টা, অনেক আন্দোলন দেখেছি আমি আমার জীবদ্দশায়। তো আমি প্রত্যেকটা আন্দোলন দেখেছি কিভাবে একটা আন্দোলন ব্যর্থতার দিকে চলে যাচ্ছে, কিভাবে একটা আন্দোলন নস্যাৎ হয়ে যাচ্ছে, কিভাবে আবার দেখা যাচ্ছে যে আন্দোলন না কিন্তু হুদাই আন্দোলনের নাম করেও আবার একটা অরাজকতা সৃষ্টি হচ্ছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না, এরকম অনেক দেখেছি। একটা পর্যায়ে এই জুলাই আন্দোলন শুরু হলো, তো ওই সময়টা আমি খুব খুব আমি মানে আমার জীবনের সবচেয়ে খারাপ সময় ছিল ওইটা। আমার আম্মু অসুস্থ ছিলেন, আমি তাকে নিয়ে হাসপাতালে ঘুরছি। আমি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে এডিট পার্ট, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে আম্মুকে নিয়ে আছি, আন্দোলন চলছে। তো এর মধ্যেও আমার এই আন্দোলন নিয়ে কোনো হেডেক ছিল না। আমি যেটা আর কি কথাটা বলছি, যে আমার এটা নিয়ে কোনো হেডেক ছিল না। আমার টার্গেট হচ্ছে আমার আম্মুকে সুস্থ করতে হবে, আমার পৃথিবী অন্ধকার হয়ে যাচ্ছে। একটা পর্যায়ে দেখলাম নেটওয়ার্ক বন্ধ, তারপরে দেখি যে যোগাযোগের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে, তারপরে দেখি যে হুটহাট করে সরকারি ছুটি, মেডিকেলে ডক্টর আসতে পারতেছে না, এমনকি মেডিকেল বন্ধ। আমি আর তখন নিতে পারলাম না। এর মাঝখানে যারা ছোট ভাই ব্রাদার যারা আন্দোলন করছে তাদের সাথে তো আমার কথা হচ্ছেই। অলরেডি তো আপনার ক্যাম্পাসে আন্দোলন হ্যাঁ, হচ্ছে। এবং আরেকটা ব্যাপার, যারা আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগ করে, তাদের সাথেও আমার যোগাযোগ হয়। তার কারণ হচ্ছে আমি তো ভাই বাংলাদেশে, আমি তো একজন মানে মানে পপুলার পাবলিক, আমাকে সবাই চেনে, মোটামুটি সবাই চেনে না, মোটামুটি চেনে, এবং আমার ব্যক্তিত্ব আছে একটা। আমি স্টুডেন্ট লাইফ থেকে পলিটিক্স করেছি, রাজনৈতিকভাবে আমার একটা পরিচিতও ছিল, যদিও বা পরে আর পলিটিক্স করি নাই। আমি শিল্পী মানুষ, তো আমি শিল্পী মানে আমার টার্গেট থাকবে গোটা দেশ বিশ্ব আমাকে চিনবে, সরকার যারা আছে তারাও আমাকে চিনবে, আমাদের টার্গেট তো এটাই। তো সেক্ষেত্রে সবাই চিনতো, জানতো, রেসপেক্ট করতো, ভালোবাসতো, তাদের সাথেও যোগাযোগ হচ্ছে। এবং আমার যারা পরিচিত, যারা আওয়ামী লীগ করে ছেলেপেলে, আমি তাদেরকে বলি খবরদার তোরা থাকবি না, দেশের পরিস্থিতি খারাপ হতে পারে, আমার মন বলছে, তবে এগুলো অন্যায় হচ্ছে, তোদের এখানে থাকা যাবে না, তোরা কারোর সাথে, মানে আমি তাদেরকেও বলছি। আবার পুলিশ যারা পরিচিত, আমার অনেক বড় একটা সার্কেল আছে, আমার বন্ধু বান্ধব ছোট ভাই ভালোবাসার মানুষ, পুলিশে আমার বিশাল একটা সার্কেল আছে। এবং না, এটা হয় পাবলিকে যারা করে তাদের একটা সার্কেল তৈরি হয়ে যাবে। আমার 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 এটা মানে মানে আমি মিরাক্কেল করার আগে বা পপুলার হওয়ার আগে থেকে, আমি ছোট থেকেই মানে মিরাক্কেলে যে গেছি, আমার পাসপোর্ট করার টাকা ছিল না, বাড়ি থেকে তো সাপোর্ট করে না, পুলিশ চাঁদা তুলে আমাকে পাসপোর্ট করে দিয়েছে। আমার ভাই ব্রাদার যারা, আমার একটা বন্ডিং আছে, ভালোবাসা, স্নেহ, এটা মানে অন্য কিছু না। আমি তাদেরকে বলছি যে তোমরা কখনো গুলি করো না, তারপর বন্ধু তুমি গুলি করো না, তুমি যদি আমার বন্ধু হও। আমার কথা কিন্তু তারা শুনেছে, এটা হচ্ছে মজার একটা ব্যাপার। এবং প্রত্যেকটা সময় কি হচ্ছে না হচ্ছে আমাকে তারা জানাচ্ছিল। আবার ছেলেপেলেদের সাথে কথা হচ্ছে, যারা আন্দোলন করতেছে তাদের সাথে যোগাযোগ হচ্ছে, কোথায় কি আসে বিষয়, এবং বলছে কোনো সমস্যা হলে আমাকে জানাবে। ক্রস ফায়ারের আসামি, তাকে নিয়ে এসে আমার আম্মুর কেবিনে রাখছি হাসপাতালে। তারপরে ওই যে মেডিকেলের কিছু স্টুডেন্টকে অ্যারেস্ট আমার চোখের সামনে ধরছে, আমি বলছি ওরা ইন্টার্ন ডাক্তার, আমার মায়ের ট্রিটমেন্ট, যে মাথা নষ্ট।
পরিচিত, মানে এটা ভাগ্য ভালো ছিল যে তারা আমার পরিচিত পুলিশ ছিল, হুম, হুম, তোরা ছেড়ে দিচ্ছে। দেন যখন দেখলাম যে পরিবেশটা এমন হয়ে যাচ্ছে যে আমি ট্রিটমেন্ট পাচ্ছি না, আমি আর তখন নিজেকে ধরে রাখতে পারলাম না যে এটা অন্যায়। এবং আমি যদি এই অবস্থায় আমার মাকে অসুস্থ রেখে শুধু এই আমার মায়ের চিকিৎসার জন্যই যদি আমি বসে থাকি এখানে, আমার হাতে ঘা লাগতেছে যে আমার মায়ের জন্য, কিন্তু এই মেডিকেলে আরও হাজার হাজার রুগী আছে, সারা বাংলাদেশে আরও হাজার হাজার রুগী অলরেডি আহত হয়ে ঢুকে গেছে, অলরেডি গুলির খেয়ে ঢুকে গেছে, তাদের চিকিৎসা হচ্ছে না, তারা কী অবস্থায় কাতরাচ্ছে। আমি তখন এই জিনিসটা ফিল করছি যে আমি শুধু আমার মাকে নিয়েই আমি অবস্থা রেখেছি, তাহলে তো আরও এই অবস্থা অসম্ভব, এটা আর করতে দেওয়া যায় না, বা আমি হোক না হোক আমাকে এর বিরুদ্ধে নামতে হবে। আমি আর নিতে পারি নাই, আমি তখন ওতপ্রোতভাবে আমি নেমে গেছি ওই এলাকায়। আমি সাত মাথাতে গেছি, ছেলেপেলেদেরকে ইন্সপায়ার করেছি। দেন সবচাইতে কঠিন কাজটা ছিল যাদেরকে বৃষ্টি হচ্ছে প্রচুর, গুলি খাচ্ছে, আহত হচ্ছে, একটা করে রিক্সায় 4-5 জন করে নিয়ে এসে জাস্ট ওই রিক্সাটা মেডিকেলে ওই 4-5 জন আহতকে মেডিকেলের সামনে ফেলে রেখে চলে যাচ্ছে। এখন ওই মেডিকেলের গেট থেকে তাদেরকে ওটিতে নিবে কে? কোনো মানুষ নাই, কারণ সবাই যার যার রুগী নিয়ে ব্যস্ত, বাইরের কোনো মানুষ এন্ট্রিও দিতে পারছে না, মানে তখন মানুষটা ভয়ের মধ্যে একটা। হ্যাঁ, আমি তাদেরকে যতটুকু চেষ্টা হচ্ছে, আমার এক ফ্রেন্ডকে ঢাকা থেকে ডেকে নিছি, নিয়ে আমি চেষ্টা করছি তাদেরকে নিয়ে উপরে নিয়ে যাওয়ার, এবং ওটিতে নিয়ে গেছি। একটা ছেলে, ও আমাকে বলছে ভাই আমাকে সাত মাথায় নিয়ে চলেন ভাই, এখানে কিছু নাই ভাই, সাত মাথায় স্বাধীনতা আছে। আর আমার চোখ দিয়ে পানি বের হয়েছে প্রথম, কি বললো এটা ভাই, আমাকে ওখানে নিয়ে চলেন, ওর পায়ে গুলি লাগছে, ওখানে স্বাধীনতা আছে, যেই বিষয়গুলো আমাকে নাড়া দিয়েছে। এবং মানে ছোট ছোট বাচ্চা যখন গুলিতে মারা গেছে, আমি তখন আমি খুব মানে আমি নিতে পারি নাই। আমি অ্যাকচুয়ালি এটা তো অবশ্যই সরকারের কাজ, তো আমি তখন মানে এই জিনিসটা আমার ফিল হয়েছে যে আমি মরি বাঁচি যাহা খুশি তা হোক না, আপাতত এখন এই সরকার পতন করতে হবে, কারণ এই সরকার যা করছে এটা এটা শয়তানেরও পছন্দ না, এটা শয়তানও পছন্দ করবে না, শয়তানও এত বড় খারাপ হইতে পারে না। আলটিমেটলি সেটা হয়েছে। এবং আলটিমেটলি সেটা হয়েছে। তানভীর ভাই, আপনার কণ্ঠে আমরা একটা মানে একজনের মিমিক্রি খুব শুনতে পাই আসলে, সেটা হচ্ছে স্বৈরশাসকের একজন মানে প্রতিনিধি ওবায়দুল কাদের। এটা আমি একটু মানে আপনার কণ্ঠে একটু তাকে দেখতে চাই আসলে। কোটা মিনিট সহ্য হয় না, একটা মানুষ আসছে কিছুক্ষণ কথা বলবে তারপরে সব হবে, সহ্য হয় না, অপেক্ষা সহ্য হয় না, এত কথা আমার পছন্দ না। আমার বক্তব্য খেলা হবে, খেলা হবে, এবং সেই খেলা দেখে অনেকের অন্তরে জ্বালা জ্বালা আর তোর সই না। আশা করি এই অনুষ্ঠান সবাই উপভোগ করবে, সবাই উপভোগ করবে। জয়পুরহাট, বগুড়া, রাজশাহী, সিরাজগঞ্জ, পাবনা, চট্টগ্রাম, সিলেট, খুলনা সহ সারা বিশ্বের মানুষ দেখবে। বাহ। আচ্ছা, এর মধ্যে আমি একটু অ্যাড করে নিই। আমরা সবাই শুধু, আমি বিখ্যাত মানুষদের ভয়েসই আমি শুধু কপি করেছি, সবার ভয়েস আমার আসে না। তো আমার জীবনের প্রথম যে ভয়েসটা আমি আমার কণ্ঠে আমি কপি করেছিলাম, এটা ডক্টর ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের সময়, আচ্ছা আচ্ছা, তৎকালীন সময়ে। সেটা হচ্ছে বিএনপির সাবেক মহাসচিব, সফল মহাসচিব, প্রয়াত নেতা প্রবীণ একজন রাজনীতির কি বলবো, উনি একজন নক্ষত্র আমাদের বাংলাদেশে, মরহুম খন্দকার দেলোয়ার হোসেন। আমি তার ভয়েসটা আমার 100-তে 100 হইতো, বিভিন্ন স্টেজে পারফর্ম করতাম, এবং ওই সময় এটা আমার সর্বপ্রথম মিমিক্রির মানে ভয়েসটা আমি নিয়েছি আর কি, ভয়েস মানে আউটপুটে আর কি। তারপরে তো সেক্রেটারি এগুলো দিই, তবে আমার মনে হয় সেটাও শোনা উচিত, শোনানো উচিত। এবং যারা নতুন জেনারেশনের রাজনীতি করছেন তারা অনেকেই হয়তো বা জানেন না খন্দকার দেলোয়ার হোসেন কে ছিলেন বর্তমান সময়ে। আমার দৃঢ় বিশ্বাস খন্দকার দেলোয়ার হোসেনকে অনেকেই চিনবেও না, অনেকেই তারা রাজনীতি করছে, মাঠে এসছে, আমি এটা তাদের জন্য বলছি। আর যারা চেনেন তারা তো চিনবেনই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক মহাসচিব মরহুম খন্দকার দেলোয়ার হোসেন। তাকে প্রশ্ন করা হচ্ছে ধরুন যে স্যার, আপনি বর্তমানে এই যে সরকার, কেয়ারটেকার সরকার, এবং সবাইকে রাজবন্দি করেছে, গ্রেপ্তার করেছে, এই সম্পর্কে কিছু বলুন। তিনি বলছেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে
তার নেতৃত্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজপথে এই কেয়ারটেকার নামক অবৈধ সরকারের পতনের দাবিতে তীব্র আন্দোলনের ঘোষণা দিয়েছে। আশা করি এই সরকারকে পতন করে দেশনেত্রী বেগম জিয়া সহ সকল রাজবন্দীদেরকে কারামুক্ত করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আশা করি গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক সরকার আবারও প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা আন্দোলনে সফল হব। ধন্যবাদ সবাইকে। কিভাবে করেন আপনি আসলে এগুলো? আমি দেখছিলাম আপনি আসলে আপনার কথা বলার সময় মিমিক্রি করার সময় মুখটা পুরো চেঞ্জ হয়ে গেছে, জিহ্বাটা একটু চেঞ্জ হয়ে গেছে। ওটা কিভাবে করেন আসলে? এটা টেকনিকটা কি? টেকনিকটা কি হয় এখানে তো আমি জানি না আসলে, বাট নক করে কম্পিউটার এখান থেকে যে ভয়েস তুই এখন এইভাবে বের হবি, আর ভয়েস ঠিক ওইভাবে বের হয়ে যায়। তো এটা ছিল আমার প্রথম মিমিক্রি পার্ট আর কি। খুব পপুলার ছিল ওই সময়, তখন মোবাইল ছিল না, ব্লুটুথের যুগ। তারপরে এর সাথে আরেকটা করতাম আওয়ামী লীগের, তখন মানে দুই দলের দুইজন টক শো করছে এইরকম আর কি, মাঝখানে উপস্থাপক একটা অডিও বের করেছে। তো এখন প্রথম বিএনপির আলোচনা শেষ, এবার আওয়ামী লীগের আব্দুল জলিল সাহেবকে বলা হচ্ছে, স্যার আপনি কিছু বলুন, যে এই যে সবাইকে গ্রেপ্তার করা হয়েছে এই বিষয়ে আপনার বক্তব্য। আসলে এগুলি কিছু না, এগুলি সরকারের একটা ষড়যন্ত্র, পলিটিক্যালি আমাদের রাজনৈতিক আদর্শকে নস্বাত করে দেওয়ার জন্য। এইসব ষড়যন্ত্র করে কোনো লাভ নেই, এইসব ষড়যন্ত্র লাভ নেই। আমরা আজীবন আমাদের আদর্শের রাজনীতি করে যাবো। তারপরে আসলো মানে একের পর এক যখন দেখি যে একটু ইউনিক ক্যাটাগরির ভয়েস, আমার ভালো লাগে এটা। আচ্ছা আচ্ছা। আবার খুব মানে গম্ভীর ভয়েস, এগুলো আমি মানে যেটা ভালো লাগে। সবার ভয়েস তো আর মানে করা যায় না। আবার আমি একজনের মানে মিমিক্রি শুনতেই চাই, সেটা হচ্ছে ডক্টর জাকির নায়েক। আমাদের দেশে খুবই খুবই জনপ্রিয় সে একজন বক্তা, একজন ইসলামিক স্কলার। দেখুন প্রিয় ভাই, আপনি যে প্রশ্নটি করেছেন আপনাকে অত্যন্ত ধন্যবাদ। একটা প্রশ্ন করেন আপনি। আচ্ছা, আমি ডক্টর জাকির নায়েককে সামনে পেলে যে প্রশ্নটা করতাম সেই প্রশ্ন আমি আপনাকে করি, সেটি হচ্ছে যে আসলে ইসলাম তো শান্তির ধর্ম, কিন্তু আমরা দেখি যে আমাদের দেশে অনেক সময় অনেক হুজুররা নানা রকম বাণী দিচ্ছেন বা ফতোয়া দিচ্ছেন, যেটা আসলে আমার কাছে মনে হয় ইসলামের সাথে সাংঘর্ষিক। সো এই ব্যাপারে আসলে একজন ইসলামিক বক্তা হিসেবে আপনি কি বলতে চান? অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন করেছেন প্রিয় ভাই, আপনাকে ধন্যবাদ। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আমার রশিকে শক্ত করে আঁকড়ে ধরো। আমাদের দেশে ইসলামকে অনেকটা তরিকায় বিভক্ত করা হয়েছে। কেউ করছে মাজার পূজা, কেউ করছে পীর তরিকা, কেউ করছে শরীয়ত, কেউ করছে মারিফত। ইসলামের সঠিক ইলমটা না জানা থাকার কারণে, তাওহীদকে এড়িয়ে চলার কারণে, বিভিন্ন রকম শিরক বিদআতের সাথে জড়িত থাকার কারণে আমাদের এই সমস্যাটা হচ্ছে। ইসলাম মূলত কোনো ফিরকাতের জন্য নয়। এখানে আপনাকে একত্রিত হতে হবে এবং কোরআন এবং সুন্নাহর বাইরে আপনার কোনো কাজ করা যাবে না। দেখুন আপনি জেনে থাকবেন কিয়ামতের দিন 73টি কাতার হবে, প্রথম কাতার থাকবে ওই সমস্ত আলেম ওলামা যারা জাহান্নামে যাবে। তারা কারা? যারা এরকম ফিতরাত, যারা এরকম ফিরকাত তৈরি করেছে। আমি মনে করি আমাদের দেশে এই সমস্ত ফিরকাত বলে গিয়ে সকলকে এক আল্লাহ তাওহীদের পতাকা তলে আসা উচিত। তাওহীদ ছাড়া অন্য কোনো আকীদা পোষণ করলেই সেটা ফিরকাতের মধ্যে। তাওহীদ এর বাইরে আর কোনো কথা নেই। আমি মনে করি যারা বিভিন্ন রকম ফতোয়া নিয়ে কথা বলছে তাদের ইসলাম সম্পর্কে ইলম আছে, কিন্তু ঈমান এবং তাওহীদ তাদের পরিপক্ক নয়। বাহ, চমৎকার চমৎকার। আপনি যখন জয়পুরহাটে থাকতেন, ওখান থেকে যখন নওগাঁতে যেতেন, তখন সম্ভবত টেম্পোতে করে যেতেন। হ্যাঁ, একটু টেম্পু যাওয়ার, সেই সময় আমরা বেবি ট্যাক্সি কিংবা টেম্পু আমি বলতাম। মানে নওগাঁ থেকে জয়পুরহাটে যেতাম আর কি। আচ্ছা, নওগাঁ থেকে জয়পুরহাট বা ওই সময় যাতায়াতের জন্য। ধামরাট থেকে। সো আমরা একটু টেম্পুর সাউন্ড শুনতে এবং চাই। ঢাকা শহরেও চলতো টেম্পো। হ্যাঁ, ওই একটা সময় ছিল। লটমপুরি বলা হয়, অনেকেই লটমপুরি বলে।
নাইস নাইস। এবং বাইকে যে বাইক চালানোর সময় যে বাইকের গিয়ার শিফটিং হয় সেটা তো হ্যাঁ, সুন্দর করে কেমনে করেন? বাইক যেমন সুজুকি সামুরাই, হ্যাঁ হ্যাঁ, সুজুকির যেটা বাইক ছিল সবুজ কালার। সবুজ কালার, রাইট। এবং গিয়ার শিফটিংটা হ্যাঁ। সহ। ভাই পুরো একদম এক্সাক্ট মনে হচ্ছে যে বাইক যাচ্ছে একদম। এটা সুজুকি সামুরাই, এরপর আসবে সিডিআই, হ্যাঁ সিডিআই এই 100 যেটা হ্যাঁ হ্যাঁ। এটা আমার খুব পছন্দের, এখনো এটা অনেকের পছন্দের, হুম, অভিজাত একটা বাইক। নাইস 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 নাইস। থ্যাংক ইউ। আমরা তো মানে অনেক কিছুই শুনলাম আপনার কণ্ঠে, একটু গান শুনতে চাই আসলে। আপনি তো আসলে খুব ভালো চমৎকার গানও করেন। আপনার মৌলিক কোনো গান আছে কিনা? হ্যাঁ, মৌলিক গান আছে বলতে একটা বিষয়, আমি এই যেমন আপনার এখানে এসেছি, এটা আরও আগে হয়তো আসতে পারতাম, কিন্তু আমি বাড়িতে ঢুকলে আর বের হতে চাই না। গান কমপ্লিট করে আমি চলে গেছি, আর মিউজিক ভিডিও করা হয়নি, 3 বছর হয়ে গেল। পাগল সুজনের লেখা গান, সচল পাগল সুজন খুব ভালো গীতিকার, সুরকার, এসডি সাগরের মিউজিক করা এবং এইচআর রিয়াজের প্রোডাকশনে। আবার রিসেন্ট এই জাস্ট মানে গতকাল শেষ করছে, কালকের আগের দিন শেষ করছে একটা গান শিবলুর, ছোট ভাই জিয়ার লেখা, তো শিবলু মাহমুদের স্টুডিওতে। এটা আসছে, খুব শীঘ্রই আসছে, আমি ছোট করে শোনাই। আর জীবনের প্রথমে এই টাইপসের একটা গান করছি আর কি। প্রেমে করছি ভুল গো, প্রেমে করছি ভুল, প্রেমে করছি ভুল গো, প্রেমে করছি ভুল, এখন চোখের জলে বুক ভেসে যায়, পাই না কোনো কুল, এখন চোখের জলে বুক ভেসে যায়, পাই না কোনো কুল, প্রেমে করছি ভুল গো, প্রেমে করছি ভুল, প্রেমে করছি ভুল গো, প্রেমে করছি ভুল। দারুণ দারুণ এটা দারুণ। খুব শীঘ্রই আসবে। আপনার এই গানের জন্য শুভকামনা রইল অনেক অনেক। দোয়া করবেন। তাই ভাই, আপনি তো অনেক সুন্দর মানে লিখতে পারেন, আপনার হাতের লেখাও চমৎকার। আমরা একটা সেগমেন্ট করতে চাই, সেটা হচ্ছে আপনি কিছু লিখবেন, আচ্ছা আপনার মনে যা আসে তাই লিখবেন। আচ্ছা আমি আপনাকে কিছু প্রশ্ন করব, মানে র্যাপিড ফায়ার কিছু প্রশ্ন করব, আপনি লিখতে লিখতে প্রশ্নের উত্তরগুলো দিবেন আমাকে। আচ্ছা আচ্ছা ওকে, আমরা তাহলে আপনার জন্য কাগজ কলম রেডি রেখেছি। আচ্ছা। লিখতে লিখতে প্রশ্নের উত্তর দেওয়া একটু টাফ, তারপরেও আমরা মানে আমি চেষ্টা আসলে করি। পড়াশোনা এই জিনিসটা ছোটবেলা থেকে খুব ভয় পাইতাম, কারণ এত পরিমাণ আমার পড়াশোনা করতে হয়েছে, কবে যে এগুলোর থেকে বাদ যাবে। তো এখন না, দেখি আপনি- যে এখন বুড়ো কালে এসে আবার কিছু এরকম সেগমেন্ট চলে আসে অটোমেটিক। ওকে, তবে এর মধ্যে আমি একটা কথা অ্যাড করতে চাই, আমার মনে sure. নেই। অনেকেই ভেবে থাকে একটা পর্যায়ে প্রতিষ্ঠিত হওয়ার পরে যে সে মাস্টার্স পাস করছে, পাস করার পরে সে হয়তো বা ব্যবসা করছে, ব্যবসা করে প্রতিষ্ঠিত হয়েছে, অথবা শিল্পী, অথবা মিউজিশিয়ানস, অথবা কোনোভাবে মানে সে কোনো চাকরি করে নেই, অন্যভাবে প্রতিষ্ঠিত হয়েছে। অনেকের আক্ষেপ থেকে এই কথাটা বলে থাকে যে আমার জীবনের সার্টিফিকেট কোনো কাজে দেয় নাই, আমার জীবনের সার্টিফিকেটটাই ভুয়া, লস, এটা আমার কোনো কাজেই দেয় নাই। দেখেন আজকে পর্যন্ত এটার আমার কোনো কাজে হয় নাই। আমি এইসব ভাইদের উদ্দেশ্যে বলছি, আমি তানভীর, আমাকে যদি প্রশ্ন করা হয় আমি কীভাবে এই সমস্ত পারি বা কেন এরকম, বা আজকে 10টা মানুষ আমাকে যেইটুকুই অল্প চেনে, আমি সত্যিকার অর্থে এটা বলতে চাই, আমি ছোটোবেলায় যে পরিমাণ স্টাডি করেছি, যে পরিমাণ পড়াশোনা করেছি, আমি অরিজিনালি আমি পড়াশোনা করেছি এবং পড়াশোনা শুরু থেকে শেষ করতে পেরেছি আলহামদুলিল্লাহ, বিধায় আমি এত কিছু পারি। এবং আমি চাকরি না করলেও, ওই সার্টিফিকেটে চাকরি না করলেও সার্টিফিকেটটা আমার ঘরে আছে, এবং আমি কিন্তু পরীক্ষা দিয়েছি, আমি কিন্তু জানি ওই সার্টিফিকেট পেয়েছি তখনই যখন আমি ওই সার্টিফিকেটের আগে কিছু জ্ঞান অর্জন করতে পেরেছি, ওই জ্ঞানটা অর্জন করতে পেরেছি বিধায় আজকে 2টা কথা বলতে পারি, 2টা কথা বলার মতো যোগ্যতা হয়েছে বা কথা শিখেছি,
তা নাহলে সম্ভব হইতো না। সুতরাং এক্স্যাক্টলি। এবং আপনি আপনি সব থেকে বড় ব্যাপার হচ্ছে আপনি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, পড়াশোনা না করলে তো পসিবল হতো না। পসিবলই হতো না, এবং বিশ্ববিদ্যালয় একটা মানুষকে গড়ে তোলার জন্য অনেক বড় সহায়ক হিসেবে অনেক কাজ বড় করে। সহায়ক। সুতরাং আমি সবার উদ্দেশ্যে বলবো, পড়াশোনা না থাকলে আপনি কিচ্ছু করতে পারবেন না। আপনি জীবনে যদি এখন যদি 50,000 কোটি টাকার মালিক হয়ে থাকেন মূর্খ অবস্থায়, তাহলে আপনাকে একটু জানতে হবে, যদি আপনি স্টাডি করতেন, আপনার যদি সার্টিফিকেট থাকতো, বা আপনি সার্টিফিকেট ছাড়াও যদি আপনি পড়াশোনা করতেন অন্তপক্ষে, তাহলে আপনি 2 লক্ষ কোটি টাকার মালিক হইতে পারতেন। এটাই স্বাভাবিক, রাইট। আমি এটাই মনে করি। সুতরাং পড়াশোনা এটা এটা ফেলার কোনো অপশন নাই। আমি সবার উদ্দেশ্যে বলবো, প্রচুর পরিমাণে স্টাডি করতে হবে, মোবাইল না, বই পড়তে হবে, প্রচুর পরিমাণে বই পড়তে হবে। একজন ব্যক্তি যত পরিমাণে স্টাডি করবে সে তত পরিমাণে মেধাবী এবং প্রতিভাবান হবে এবং তত পরিমাণে সফল হবে। এই মেসেজটা সবার উদ্দেশ্যে বলবো। রাইট, ওকে। আমরা তাহলে একটু লেখা শুরু করি। আপনি যা মানে ইচ্ছা আপনি লিখেন, আমি আপনাকে কিছু প্রশ্ন করব। হ্যাঁ জি। আপনার জীবনের প্রথম প্রেম কোন বয়সে? প্রেম জিনিসটা তো আমার জীবনে কখনো আসে নাই এবং কখনো আসবেও না আমি মনে করি, কারণ আমার রাশিতেই এটা নাই এবং মেয়েরা আমাকে পছন্দও করে না। আচ্ছা, কেন পছন্দ করেন না? জানি না, সবাই ভাই ডাকে, চাচা ডাকে, না জানি আব্বা ডাকলে আরো বেশি খুশি হইতো। ডাকো বাবা। হ্যাঁ, মানে আমার রাশিতে হয় না, ভাই বলেই সবাই কমফোর্ট ফিল করে। আপনি যেদিন প্রথম বিশ্ববিদ্যালয়ে গেলেন, প্রথম র্যাগিংটা কেমন ছিল? আমাকে কেউ কখনো র্যাগিং দিতে পারে না, এবং আমাদের ডিপার্টমেন্টে র্যাগিং নাই, আরবি সাহিত্য ডিপার্টমেন্ট। আচ্ছা, হলেও কখনো র্যাগিং এর শিকার হলেও কখনো র্যাগিং শিকার হয় নাই, বরং আমাকেই সবাই ভয় পাইতো। আপনি কখনো র্যাগ দিয়েছেন? আমি প্রচুর পরিমাণে দিয়েছি। আচ্ছা, মানে সব থেকে বেশি এক্সট্রিম লেভেলের র্যাগ কি ছিল আপনার? এক্সট্রিম লেভেলের যেটা র্যাগ, এগুলো তো আসলে বলা যাবে না, তবে এই র্যাগটা লেখা কন্টিনিউ করতে হবে তানজিল ভাই। সরি, লেখা কন্টিনিউ। এটা মূলত হয়েছে আমি যখন মিরাক্কেলে ছিলাম। হ্যাঁ হ্যাঁ। আমি যখন ওই সময় র্যাগ, মানে মিরাক্কেল যেটা, এটা এতটা ডেঞ্জারাস, এখানে আপনাকে র্যাগিং এর শিকার হইতে হবে, এতটা ডেঞ্জারাস র্যাগিং, এগুলো বলা ক্যামেরায় বলা যায় না, বাট মানে যতটুকু বলা যায় ওটা শুনবি। এটা লিখতে হবে ভাই, লেখা থামানো যাবে না। এটা মূলত বলে বলে প্রকাশ করা যাবে না। এবং অবশ্যই কিন্তু আপনার লেখাটা কিন্তু কম্পিউটার টাইপ করার মতো আপনি যেভাবে লিখেন আচ্ছা 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 আচ্ছা, ঠিক সেটা আছে। সেটা চাই। হ্যাঁ, তো আপনি চাইলে নতুন পেজ নিতে পারেন, নতুন পেজ না, আছে। সমস্যা নাই, এখানেই লিখবো। ওকে, যাই। তো আমি লিখতে গেলে একটু বাঁকা হইতো এইরকম। হ্যাঁ, কোনো সমস্যা নেই, আপনি লিখেন। ক্যামেরা আবার পাবে তো আমাকে। আচ্ছা, আমি একটু সামনে আসি। হ্যাঁ। তো এখানে র্যাগ আমাকে কখনো দেওয়া হয় নাই, কিন্তু আমি প্রচুর পরিমাণে র্যাগ দিয়েছি সবাইকে। ধরুন দুপুরবেলা কেউ ঘুমাচ্ছে কোনো একটা ফ্লোরে, এবার আমরা চলে গেলাম, আমার লিডে গেলাম আমরা সেখানে, আমি একটু এটা সরিয়ে নিচ্ছি। 40-50 জন আমরা তাকে ঘিরে ধরে আছি। সে কখন চোখটা খুলবে, যেই চোখটা খুলছে সঙ্গে সঙ্গে আমরা তার শরীরের সমস্ত কাপড় অলরেডি নামায় ফেলছি, দিয়ে মাঝখানে দাঁড়িয়ে এখন বলছি যোগ বল। এবার আমরা মেন্টরকে ডাকলাম, মেন্টর চলে আসলো। মেন্টর এসে এখন বলছে হ্যাঁ যোগ বল, সুন্দর করে যোগ বল। এখন সে যদি একটু হেজিটেটেড ফিল করে, তাহলে ভাই ওর একটা সিলেক্টেড যোগ কাটো। মানে মজার ব্যাপার হচ্ছে, একটা যোগ সিলেক্ট করতে, একটা এপিসোডে 10-12টা যোগ লাগে, বাট একটা যোগ সিলেক্ট করতে গেলে আপনাকে মিনিমাম 1.5 থেকে 2 লক্ষ যোগ বানাইতে হবে একটা যোগ সিলেক্ট করতে হলে। তারপরে আপনি মিরাক্কেলের সেট পর্যন্ত আসতে পারবেন, যদিও ন্যূনতম 12টা যোগ থাকে, তার আগে কোনো পসিবিলিটি নাই। সো আপনি বুঝে যান ওইখানে কি পরিমাণ পরিশ্রম করতে হবে। তো সিলেক্ট করা আছে কয়টা, 5টা, ঠিক আছে, ওর একটা কাটা মানে বাতিল হবে না, দাদা বলছি শুরু হয়ে গেল এখন। হ্যাঁ, কত এই টাইপসের। আর এলাকায় যেটা হতো, রাজশাহীর কথা বলি, লিখতে হবে ভাই। হ্যাঁ, রাজশাহীর কথা বলি। রাজশাহীতে বন্ধু বান্ধব নিয়ে, তখন পদ্মা গার্ডেন এরকম হয় নাই, তখন মাটির পদ্মা গার্ডেনে সন্ধ্যার পরে বসে আছে। তো একটা ছেলে আর মেয়ে নৌকাতে বসে আছে। তা আমি তখন মোবাইলে ওই ওয়াকি টকি যেটা আছে ওইরকম রেকর্ড করতে পারতাম। ওভার, লোকেশন কোথায়? স্যার, এখানে একটা পিক আপ পাঠাতে দেন, কারণ এখানে কয়েকজন একটু উল্টাপাল্টা মনে হচ্ছে আমাদের কাছে। ওভার স্যার। ঠিক আছে, লোক পাঠাচ্ছি, ওখানে থাকো, পিক আপ পাঠিয়ে দিচ্ছি সবাই। লোকেশন অ্যালার্ট, ক্লিয়ার, আলফা 1 ক্লিয়ার। ইয়েস স্যার, ক্লিয়ার। ওকে স্যার, আমরা আছি লোকেশনে স্যার, এখানে স্যার, দেখেন একটু যদি ফোর্স পাঠানো যায় এক্সট্রা স্যার। ওকে, ওভার। মানে এই টাইপসের ভয় দেখে। তো আমি এটা অন করছি, দিয়ে বলছে হ্যাঁ এখানে একটা পিক আপ পাঠাই দেন তো, ছেলে মেয়ে এখনো নৌকার উপরে বসা, সন্ধ্যা পার হয়ে গেছে, এটা কোনো কথা? তখন দেখি আস্তে আস্তে ওরা নৌকা থেকে উঠে আসছে। আমি তখন ডাক দিলাম, এইদিকে আসো। ওরা চলে আসলো, এসে সালাম দিল। আমি একমাত্র দেখতে শর্টকাট, মানে পাতলা, আর আমার সাথে যারা আছে তারা সবাই হৃষ্টপুষ্ট। ওখানে ছিল ওই যে আমাদের, মানে নাম এখন বলা যাবে কিনা, বর্তমান
ভালো অবস্থানে আছে রাজনীতিতে। রাজশাহী মহানগর ছাত্র দলের প্রেসিডেন্ট আমার বন্ধু আচ্ছা জ্যাকি, আচ্ছা। মানে আমরা সবাই ছিলাম। তো এখন ওরা নাকে হাত দিয়ে আছে, মানে হাসিটা যেন বের নয়। আমি বলছি বাসা কোথায় স্যার? ওই জায়গায়। উনি কোথায় থাকে? তো এবার গার্লফ্রেন্ডের কথা বলছি যে হোয়াইট হাউস একটা ছাত্রীনিবাস। তখন বলছে উনি হোয়াইট হাউসে থাকেন। মানে এই কথা শুনে মানে গার্লফ্রেন্ড সে হোয়াইট হাউসে থাকে, মানে গার্লফ্রেন্ড কে ভাবে বলবো না, কিন্তু গার্লফ্রেন্ডকে এত সম্মানের জায়গায় নিয়ে গেছে ভয়ে। আমি বলছি উনি কোথায় থাকেন? বলছে উনি হোয়াইট হাউসে থাকেন। উনি হোয়াইট হাউসে থাকেন। আমি বললাম উনি কে হয় তোমার? স্যার উনি আমার স্যার মানে বুঝতে পারতেছেন না। কয়টা বাজে এখন? এবার এই ওদেরকে নিয়ে আসবো স্যার, স্যার আর জীবনে আসবো না স্যার। ঠিক আছে যা, আর আসবি না। এই যে সালাম দিয়ে চলো, জি স্যার আসসালামু আলাইকুম স্যার। আর এরপরে যে হাসিটা, মানে এরকম প্রচুর পরিমাণে। আবার আমি রাস্তায়, আমি বিশেষ করে যেটা ঢাকা শহরে এটা করতাম, এখন ওইটা করা যায় না। যেমন আপনাকে আমি দেখতে পাচ্ছি, আমি ফুটওভার ব্রিজে হাঁটতে হাঁটতে আসতেছি, আপনি ওই পাশ দিয়ে আসছেন। আমার ধাম করে যদি মনে পড়ে ওর টাইম, এখন সে বলছে ভাই 4:15, বা আমি তো বোবা কানে শুনে, এখন সে বুঝাই দেয় 4:10, মানে আমি বোবা। এখন বোবা মানুষ একটা কথা বলছে, আপনি কথা বলবেন না? মিনিমাম একটা মানুষের 5 মিনিট খাওয়ার পরে আমি বলি ঠিক আছে ভাই থ্যাংক ইউ। এই ভাই আপনি কি করলেন? ভাই কি করলেন? ভাই মজা করলাম, ভাই 1 কাপ চা খেয়ে যান। না ভাই সরি আমি খাওয়াই, মানে মানে এইরকম আমি করে থাকি। খুবই চমৎকার, হ্যাঁ। খুবই চমৎকার। ওকে তানভীর ভাই, আপনি তো মানে এখন সোশ্যাল মিডিয়াতে মানে অ্যাক্টিভ। আপনি তো জব করছেন না, নাকি জব করেন? আমি জব করতাম, এখন করি না। কেন ছাড়লেন? ওটা অনেক আগে ছেড়েছি, আমার জব তো কখনোই ভালো লাগতো না। ওকে। সোশ্যাল মিডিয়া থেকে যে ইনকাম, সেটা আসলে মানে আপনি কি স্যাটিসফাইড? না, এটা দিয়ে হয় না। এটা আসলে সোশ্যাল মিডিয়াটা আমি ইনকামের আশাও করি না। আমি মূলত চাই যে আমার প্রচুর কষ্ট, আমি শোকের মধ্যে পাথর হয়েছিলাম ওকে। আপনার তাহলে আম্মু আপনার ইন্তেকালের পরে। আমি সেখান থেকে বের হওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় টুকটাক কাজ করি। তবে এই অডিয়েন্সটা যেটা আমাকে ভালোবেসে ফেলছে, তাদের সাথে তো আর প্রতারণা করা যায় না। তাদেরকে ধরে রাখার জন্য একটু রেগুলার হইতে হয়। আমার পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান, আমার ব্যবসা হলো ধানের ব্যবসা আমাদের এলাকায়, যেটা বড় টাইপসের ব্যবসা বলা হয়। আর পাশাপাশি আমি ইভেন্ট করি, এবং আমার মূল প্রফেশন হচ্ছে স্টেজ শো করা। আচ্ছা। আমি এটাতে আর কি বেশি কমফোর্ট। পাশাপাশি এখন সোশ্যাল মিডিয়া একটু সাপোর্ট করছে, তবে এই সাপোর্টটা আমার কাজে আসে না। এটা আমার মানে এটা আমি 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 এগুলা মানে ওপেনে নিয়ে আসি না, আসতেও পারি না, কারণ আমি ছোট থেকে আমার ভিতরে জনপ্রতিনিধিত্ব কাজ করে, এবং মানে কোনো রকম মানে এই ট্যাগ ছাড়া আমি জনপ্রতিনিধির কাজ করি, ওকে। এবং মানুষের বিপদে আপদে। তো এটা আমার একটু কাজে দেয়, যে অন্ততপক্ষে অনেকগুলা মানুষ যারা আমার আশায় থাকে তাদের জন্য সুবিধা হয়েছে। এই আর কি, আমি এটা করে থাকি। সো বিয়ে শাদী নিয়ে আপনার ফিলোসফি কি? বিয়ে শাদী করতে হবে, বিয়ে শাদী না করলে, বিয়ে শাদী একটা আল্লাহর হুকুম। মানুষের প্রাপ্তবয়স্ক হওয়ার সঙ্গে সঙ্গে বিয়ে করা উচিত, এবং বাবা মায়ের যারা আছে বর্তমান সময়ের যারা অভিভাবক, তাদের সবার উচিত যে সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার সঙ্গে সঙ্গে তারা বুঝে ওঠার আগেই তাদেরকে বিবাহ দিয়ে দেওয়া। তাতে করে তারা ভবিষ্যতের চাপটা মাথায় চলে আসবে, এবং বাড়তি কোনো চিন্তা করার আগেই তারা জীবনমুখী চিন্তায় চলে আসবে, আমি এটা মনে করি। ওকে। বাংলাদেশের কোন নায়ককে আপনার বেশি পছন্দ এবং কাকে বেশি অপছন্দ? আয় আমার আব্বাজান 22 বছর কথা কয় না। আমার আব্বাজান আয় কোন নায়কের কথা শুনবি তুই? মান্না ভাই। আয় এটার নাম বলতে হয় না, আওয়াজ শুনলেই চেনা যায়। বাহ। মান্না ভাই আর শাকিব খান, তার অভিনয় আমার খুব ভালো লাগে। বাট মানে মানে আমরা তাকে হয়তোবা আমাদের বাংলাদেশে ওই রকম তার মতো গল্প তৈরি করতে পারি না, তাকে ব্যবহার করতে পারি না। বাট একজন আর্টিস্ট, হিরো হিসাবে না, এখন রিসেন্ট খুব ভালো ভালো কাজ করছেন তিনি। আগেও ভালো কাজ করেছে। সোশ্যাল মিডিয়া আসার পরে আমরা একটু বেশি ওভার স্মার্ট হয়ে গেছি, বিদায় ওটাকে মনে করি এই পুরাতন সিনেমা আমরা দেখলে হাসি পাই। আরে বেটা, ওই সময় ওটার জন্যই আকর্ষণে ছিলাম, ওই সময় তো কেউ করতে পারেনি, তখন তো ঠিকই দেখতাম, এখন এসে হাসি পায়। রাইট। ফিল্ম বই মানেই তো ওইটা, বাংলাদেশে একমাত্র ধরে রেখেছি ডায়লগ, না না তা হতে, এই যে একটা ব্যাপার। কিন্তু একবারে যদি ন্যাচারাল করে ফেলি তাহলে ওটা ফিল্ম হলো না, ওটা তো ন্যাচারাল হয়ে গেলো। আমরা বাংলাদেশ ধরে রেখেছি। তানভীর ভাই, আমরা বোধহয় আপনার লেখা পেয়ে গিয়েছি, আমরা একটু দেখতে চাই আসলে কি লিখলেন। ও, আমি এগুলা কি দেখানোর জন্য? আমি তো সুন্দর করে ওইভাবে লিখি না, আমি শুধু টেনে যাচ্ছি। ওকে, আমরা তারপর একটু দেখি। আচ্ছা, আমি তাহলে একটা লেখা লিখে দিই। এই লেখাটা সবাই দেখার সঙ্গে সঙ্গে আপনারা একবার পড়বেন, এবং
আপনি যেভাবে এই লেখাটা কি পড়েন ঠিক ওইভাবেই পড়বেন। আমি একটু দেখতে চাই। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। দর্শক আপনারা দেখুন আসলে লেখা, মানে জাস্ট এই লেখাটা একটু খেয়াল করুন যে খুব ভালো না? মানে মনে হচ্ছে একদম নিখুঁত, যেই সুনিপুণ হাতের যে লেখা সেটা আসলে দেখেই বোঝা যাচ্ছে। এটা খুব ভালো করে লিখতে পারি না না, তারপরেও যথেষ্ট সুন্দর হয়েছে। এবং শুরুর দিকে ভাই একটা লেখা লিখেছিল, যদি ওটা একটা আরবি লেখা এবং একটা সূরা লিখেছিলেন, সূরা ফাতিহা। সূরা ফাতিহা। খুবই চমৎকার আসলে ওনার লেখা, মানে এটা প্রশংসা করতে হয়েছে। সর্বগুণে গুণান্বিত একজন মানুষ আসলে। তানভীর, আপনার একটা বিশেষ গুণ আছে আমরা জানি, সেটা হচ্ছে যে আপনি খুব দ্রুত সময়ে ছবি আঁকতে পারেন। সো আমরা আজকে একটু দেখতে চাই যে আপনি কত কম সময়ে কি ছবি আঁকতে পারেন, এবং সেটা কলম দিয়ে আঁকবেন, কোনো ধরনের পেন্সিল আমি দেবেন? কলম দিয়েই ছবি আঁকি, কারণ কলম ছাড়া আমি ছবি আঁকাই না, পেন্সিল বা এটা দিয়ে। হুম। তো যেমন আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। আমি রবীন্দ্রনাথ হচ্ছে মানে এটা অনেকেই দেখেছে। অনেক ছবি আঁকতে পারি যারা বিখ্যাত এবং ঐতিহাসিক রাজা বাদশাহ মুঘল সময় তাদের সবার। তো আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিটা আমি একে Okay, দেখাচ্ছি। তাহলে আমরা Stopwatch দেবো। স্টপ ওয়াচ চালু করি এবং আপনি নিন, শুরু করেন। 1 2 3। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্টপ ওয়াচ চলছে এবং সেই সাথে তানভীর ভাই ছবি আর্ট করছেন। তৈরি হবে আর কি, জাস্ট আমাদের খুবই কনফিডেন্টলি তিনি আঁকার চেষ্টা করছেন। আমরা দেখি আসলে আলটিমেটলি কি দাঁড়ায়। ও, রবীন্দ্রনাথ ঠাকুর মনে হচ্ছে। হ্যাঁ, ওয়াও, কত সেকেন্ড লেগেছে আমাদের? জাস্ট 5 সেকেন্ড 10 সেকেন্ড চলে গেল। 40 সেকেন্ডের মতো। দর্শক মানে এই যে ছবিটা জাস্ট 40 সেকেন্ডে, খুবই চমৎকার ভাই, খুবই চমৎকার। মানে আসলে আপনি, এই জন্যই আমি বলি যে অনেক গুণে গুণান্বিত। আমরা তার সাথে আড্ডা দিলাম এবং অনেক সুন্দর একটা মুহূর্ত আমাদের কাটলো। আমরা তানভীর ভাইয়ের কাছে একটা প্যারোডি গান শুনতে শুনতে আমাদের আজকে অনুষ্ঠান শেষ করবো। তার আগে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আমি, হাসনাত জুবায়ের। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তানভীর ভাই, আপনার কণ্ঠে একটা প্যারোডি শুনবো, এবং আপনার একটা খুব বিখ্যাত প্যারোডি আছে কালো বনে, কিন্তু আমরা একটা শব্দটা আমরা একটু সেন্সর করবো, সেই শব্দটা বাদ কচু বনে মেরে দিল কালো কুকুরে, কচু বনে টয়লেট মারছে কালো কুকুরে, নগেনের মামার লো বাড়ি ঢেকির মুগুরে, কচু বনে হেগে গেল, কচু বনে মেরে দিল কালো কুকুরে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।